ম্যাড ফর ইউ সিজন 2 লেখিকা তানিয়া খাতুন পর্ব 22, 23, 24। কৃষের মুখখানা তখন একেবারে বাংলার পাঁচের মতো হয়ে আছে। বিছানার ওপর বই খাতা নোট সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো ছোটোখাটো যুদ্ধ হয়ে গেছে। আর এই বিশৃঙ্খলতার মূল কারণ কৃষ নিজেই। নিজের বিষয় ঠিকমতো বলতে না পারায় রুহিকে একের পর এক বই খুঁজে বের করতে হয়েছে। কোন খাতায় কী আছে, কোন বইয়ে কোন অধ্যায়, সব মিলিয়ে রুহির অবস্থা প্রায় নাজেহাল। তবুও সে হাল ছাড়েনি। শেষ পর্যন্ত প্রয়োজনীয় বই খাতা খুঁজে বের করে কৃষকে নিয়ে বসেছে। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক কৃষকে সামনের পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে। অন্যদিকে কৃষের মুখ দেখে মনে হচ্ছে তাকে পড়াশুনো নয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পড়াশোনার প্রতি তার অনাগ্রহ নতুন কিছু নয়। বহু আগে সে বুঝে গিয়েছিল যে এই জিনিসটি তার জন্য নয়, নইলে কলেজে এতদিন ধরে পড়ে থেকেও এতবার ফেল করার রেকর্ড গড়তে পারত না। বিরক্ত হয়ে সে বালিশে হেলান দিয়ে বলে, কি হচ্ছে এসব বাটারফ্লাই? আমি এখন পড়ার মোডে নেই। আর আমার পড়ারও দরকার নেই, আমি সব জানি। রুহি তখন বইয়ের একটি অংশ বুঝিয়ে দিচ্ছিল। কৃষের কথা শুনে সে ভ্রুকুচকে তাকালো। তাই নাকি? অবশ্যই। তাহলে বলুন তো, পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? প্রশ্ন শুনে কৃষেরও আত্মবিশ্বাস মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। মুখের ভাব দেখে মনে হলো কেউ তাকে রাষ্ট্রবিজ্ঞানের বদলে মহাকাশ বিজ্ঞানের প্রশ্ন করে ফেলেছে। কিছুক্ষণ মাথা চুলকে সে বলে, আচ্ছা মুশকিল তো, আমি কি তখন জন্মেছিলাম যে জানবো? রুহি এবার চোখ রাঙিয়ে তাকালো। আমি কিন্তু রেগে যাচ্ছি। কৃষ দ্রুত সোজা হয়ে বসলো, তারপর গম্ভীর মুখ করে বলল, শোনো, যেদিন পানির মধ্যে পথ তৈরি হয়েছিল সেদিনই পানিপথের যুদ্ধ হয়েছিল। এত সহজ জিনিসও জানো না? কথাটা বলে সে নিজেই নিজের উত্তরে খুশি হয়ে মাথা নাড়ল। রুহি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর কপালে হাত ঠেকিয়ে বলে, আল্লাহ, আপনি সত্যি অসাধারণ। জানি না আপনি যা ভাবছেন সেটা বলিনি। কৃষের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। রুহি বই বন্ধ করে তার দিকে তাকালো। আপনি কি আমার শর্ত ভুলে যাচ্ছেন? আগে পড়া তারপর বাসর। শর্তের কথা শুনে কৃষের মুখের রং পাল্টে গেল। সে তড়ক করে সোজা হয়ে বসলো। না না, ভুলিনি, একদম ভুলিনি। তাহলে আমি পড়ব, মন দিয়ে পড়ব। রুহি মুচকি হাসলো, তারপর বইয়ের একটি পাতা খুলে কৃষের সামনে ধরল। এই নিন, এই 2 পাতা প্রশ্নোত্তর, আগে মুখস্থ করুন। কৃষ অসহায় মুখে পাতার দিকে তাকালো। 2 পাতা? হ্যাঁ। 1 পাতায় হবে না? না। অর্ধেক? না। 1 লাইন? রুহি এবার হাসি চেপে রাখতে পারল না। কৃষ দীর্ঘশ্বাস ফেলে বই হাতে তুলে নিল। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটি আজ তাকে দিয়ে করানো হচ্ছে। রুহি খাতা খুলে কিছু নোট লিখতে শুরু করে। লিখতে লিখতে এক সময় সে অন্যমনস্ক হয়ে পড়ে। অজান্তে কলমটি ঠোঁটের কাছে তুলে নিয়ে গভীর চিন্তায় ডুবে যায়। ঠিক সেই মুহূর্তে কৃষের দৃষ্টি গিয়ে স্থির হয় তার ওপর। রুহির ঠোঁটের কাছে ধরা কলমটি দেখে কৃষের মনে অদ্ভুত এক হিংসে জেগে ওঠে। মুহূর্তের মধ্যে সে নিজের বইটি পাশে সরিয়ে রেখে রুহির দিকে ঝুঁকে পড়ে। তারপর হঠাৎ করে তার হাত থেকে কলমটি টেনে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজের অধর দুটি রুহির অধরের সঙ্গে মিলিয়ে দেয়। এই আকস্মিক ঘটনায় রুহি সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। বিস্ময়ে তার শরীর পিছনের দিকে হেলে পড়ে। ক্রিস সেই সুযোগটুকু হাতছাড়া করল না। সে রুহিকে আলতোভাবে বিছানায় শুইয়ে দিয়ে তার পিঠ জড়িয়ে ধরে রাখল। তার আচরণ দেখে মনে হচ্ছিল যেন সে কোনো গভীর মোহে হারিয়ে গেছে। রুহির শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে অস্থির হয়ে উঠল। সে বিছানার চাদর শক্ত করে মুঠোয় চেপে ধরল। অন্য হাতটি অজান্তে গিয়ে জড়িয়ে ধরল কৃষের চুল। সম্ভবত এটাই ছিল প্রথমবার যখন রুহি নীরব সাড়া দিচ্ছে, যা আরও সাহসী করে তুলেছিল কৃষকে। চারপাশে ছড়িয়ে থাকা বইপত্রগুলো একে একে পাশে সরিয়ে দিতে দিতে সে রুহির আরও কাছে চলে আসে। ব্যস্ত হাতে রুহির নাইট ড্রেসের ফিতা দিতে টান দিতেই কৃষের চোখের সামনে উন্মোচিত হয়ে পড়ল নারীত্বের সেই মোহনীয় সৌন্দর্য। মুহূর্তের জন্য কৃষ স্থির হয়ে গেল। তার চোখে যেন নেমে এলো এক অদ্ভুত ঘোর। কিন্তু তাতেও তার তৃষ্ণা মিটল না। অবশিষ্ট ফিতেটিও খুলে দিয়ে সে রুহির আরও কাছে ঝুঁকে এলো, যেন বহুদিনের আকাঙ্ক্ষা তাকে সমস্ত সংযম ভুলিয়ে দিয়েছে। রুহির নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠছিল। বুকের ভেতর হৃদস্পন্দন এমন তীব্র হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল সেটি বুঝি বাইরে থেকেও শোনা যাচ্ছে। লজ্জা, সংকোচ, অনুভূতি সব মিলিয়ে সে এক অদ্ভুত আবেগের ঘূর্ণাবশে আটকে গিয়েছে। কাপা কণ্ঠে সে ফিসফিস করে বলে, আর এমন করবেন না প্লিজ। কৃষ মুখ তুলে তার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল না কোনো রাগ, না কোনো তাড়াহুড়ো, বরং সেখানে ছিল
দীর্ঘদিনের জমে থাকা আকুলতা, অব্যক্ত অনুভূতির ভার আর প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার গভীর বাসনা। কৃষের চোখের ভাষা পড়তে পেরে রুহির সমগ্র শরীরে শিহরণ বয়ে গেল। তার আঙুলগুলো বিছানার চাদর আঁকড়ে ধরল। চোখ দুটি বারবার নত হয়ে আসছিল, অথচ কৃষের দৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নিতেও পারছিল না। কৃষ মৃদুস্বরে বলে, আজ তোমার এই নীরব সম্মতি পেয়ে নিজেকে ভীষণ বেপরোয়া মনে হচ্ছে বাটারফ্লাই। শুধু একবার একবার থামাস না, তারপর তোকে আর কোনো কষ্ট পেতে হবে না। কথাগুলো শুনে রুহির গাল লজ্জায় রাঙা হয়ে উঠল। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। তার নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও বেশি কিছু বলে দিল। সেই নীরব সম্মতিকেই যেন উত্তর ভেবে কৃষ আরও কাছে ঝুঁকে এলো। তাদের মধ্যকার দূরত্ব ক্রমশ মুছে যেতে লাগলো। ঘরের নিস্তব্ধতা আরও গভীর হয়ে উঠল, আর চারপাশের পৃথিবী যেন ধীরে ধীরে অস্তিত্ব হারিয়ে ফেলল। রুহির সমস্ত মনোযোগ তখন কৃষির উপস্থিতিতে আবদ্ধ। তার শরীরের প্রতিটি স্নায়ু উত্তেজনার সংকোচের মিশ্র অনুভূতিতে কেঁপে উঠছিল। কখন সে চোখ বন্ধ করছিল, কখনো আবার ক্ষণিকের জন্য চোখ খুলে কিসের দিকে তাকাচ্ছিল। ক্রিস ধীরে ধীরে পকেটে হাত ঢুকিয়ে কাঙ্ক্ষিত জিনিসটি বের করে নিল। তারপর আর কোনো কথা না বলে আবারও নিজের অধর মিলিয়ে দিল রুহির অধরে। মুহূর্তটি দীর্ঘ হতে লাগলো। চারপাশে নিস্তব্ধতা যেন তাদের দুজনকে ঘিরে আরও গভীর হয়ে উঠল। ক্রিসের দুই হাত ধীরে ধীরে চলে গেল রুহির বক্ষ বিভাজনের দিকে। তার স্পর্শে রুহির সমগ্র দেহ কেঁপে উঠল। এতক্ষণ যে পরিবেশ শান্ত ও স্থির ছিল, তা ক্রমশ অশান্ত হয়ে উঠতে লাগলো। নিস্তব্ধ রাতের মধ্যে শুধু তাদের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দই যেন স্পষ্ট হয়ে উঠছিল। ক্রিসের হাত বারবার ছুঁয়ে যাচ্ছিল নারী দেহের স্পর্শকাতর স্থানগুলো। প্রতিটি স্পর্শে রুহির ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছিল। লজ্জা, সংকোচ, অস্বস্তি আর অজানা অনুভূতির মিশ্রণে সে যেন নিজেকে চিনতে পারছিল না। একসময় ব্যথায় মেয়েটি ক্রিসের পিঠ খামচে ধরে কাপা কণ্ঠে বলে, না প্লিজ। তার কণ্ঠে ছিল অনুরোধ, ছিল অসহায়তা। চোখ দুটি শক্ত করে বন্ধ করে সে মাথা নাড়ল, কিন্তু ক্রিস তখনও আবেগে আচ্ছন্ন। রুহির কপালের পাশে মুখ এনে মৃদুস্বরে বলল, মাঝপথে থামিয়ে দিস না বাটারফ্লাই। আমি মরে যাব, আর একটু সহ্য কর। তার কণ্ঠে ছিল আকুতি, ছিল গভীর আবেগের ছাপ। বাইরে রাত আরও গভীর হচ্ছিল, আর তাদের মধ্যকার অনুভূতির টানাপোড়েন ততটাই তীব্র হয়ে উঠছিল। এসিপি ইন্সপেক্টর মিরাজ হোসেন বাংলাদেশ পুলিশের একজন কিংবদন্তি কর্মকর্তা। তার নাম শুনলে অপরাধীদের বুক কেঁপে ওঠে, আর সাধারণ মানুষের মনে জেগে ওঠে একরাশ ভরসা। কর্মজীবনে দীর্ঘ সময় জুড়ে তিনি অসংখ্য দুর্ধর্ষ অপরাধীকে আইনের আওতায় এনেছেন, সমাধান করেছেন এমন সব জটিল মামলা যেগুলোর কিনারা করার সাহস পর্যন্ত অনেকে দেখাতে পারেনি। মানুষ তাকে সততার প্রতীক বলে জানে। সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই তার প্রশংসা শোনা যায়। তার সহকর্মীরা তাকে শ্রদ্ধা করে, অধ্যস্তরা তাকে আদর্শ মানে। অনেকের কাছে তিনি যেন একজন নায়ক, একজন ত্রাণকর্তা। কিন্তু মানুষের বাহ্যিক পরিচয় কি তার সম্পূর্ণ পরিচয়? মিরাজ হোসেনের চোখের গভীরে যে অন্ধকার লুকিয়ে আছে, তার অন্তরের গোপন কুঠুরিতে যে স্মৃতিগুলো বন্দী হয়ে আছে, সেগুলোর কথা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, হয়তো জানার চেষ্টাও করেনি। আজকের দিনটা অবশ্য অন্য দিনের মতো নয়। আজ তার একমাত্র মেয়ে আলিশার জন্মদিন। প্রতি বছরের মতো এবারও তিনি নিজের সব ব্যস্ততা দূরে সরিয়ে রেখেছেন। যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, এই দিনটা তিনি নিজের পরিবারের জন্য বরাদ্দ রাখেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি আলোয় ঝলমল করে উঠেছে। রঙিন বেলুন, ফুলের সাজসজ্জা আর বিভিন্ন রকমের আলোকসজ্জায় বাড়িটিকে যেন ছোটোখাটো এক রাজপ্রাসাদের মতো লাগছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী সবাই একে একে এসে জড়ো হয়েছে। ড্রয়িং রুমে হাসি ঠাট্টা চলছে, কোথাও বাচ্চাদের দৌড়ঝাঁপ, কোথাও আবার বড়দের গল্পের আসর। কিন্তু এই আনন্দমুখর পরিবেশের মাঝে একটি জরুরি ফোন কল আসে মিরাজ হোসেনের কাছে। কলটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তিনি সবার কাছ থেকে সরে নিজের ঘরে চলে যান। দরজা বন্ধ করে প্রায় 10 মিনিট ধরে কথোপকথন চলে। অবশেষে ফোন রেখে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তারপরে মনে পড়ল আলিশার কথা। সকাল থেকে মেয়েটা উত্তেজনায় অস্থির হয়েছিল। বন্ধুদের নিয়ে নিজেই কেক কিনতে বেরিয়েছে। যাওয়ার সময় হাসতে হাসতে বলেছিল, বাবা চিন্তা করো না, আমি ঠিক সময়ে ফিরে আসব। মেয়ের কথা মনে হতেই মিরাজ হোসেন ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে ফোন বের করলেন। নম্বর ডায়াল করলেন। দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন সেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। রেকর্ড করা নারী কণ্ঠ ভেসে আসতেই তার কপালে হালকা ভাঁজ পড়ল। তবে খুব বেশি চিন্তিত হলেন না। মেয়েকে তিনি ভালো করেই চেনেন।
মেয়েটা স্বাধীন চেতা, নিজের মতো করে বাঁচতে ভালোবাসে। বাইরে গেলে ফোন চার্জ দিতে ভুলে যায়, কখন আবার ইচ্ছে করে ফোন সাইলেন্ট করে রাখে। তাই ফোন বন্ধ পাওয়া নতুন কিছু নয়। মিরাজ হোসেন ফোনটা পকেটে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আবার ফোন বেজে উঠল। তিনি থেমে গেলেন। অপরিচিত একটি নম্বর। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কলটি রিসিভ করলেন। হ্যালো। ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা, তারপর ধীরে ধীরে ভেসে এলো একটি ভারী কর্কশ কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা অদ্ভুতভাবে শান্ত, আর সেই শান্ত স্বরই যেন আরও ভয়ঙ্কর। মিস্টার মিরাজ হোসেন। মিরাজ সাহেবের চোখ সরু হয়ে এলো। আপনার আদরের মেয়ে আলিশা এখন আমাদের কাছে আছে। মুহূর্তের মধ্যেই তার মুখের সব অভিব্যক্তি মুছে গেল। বছরের পর বছর অপরাধীদের জেরা করতে করতে তিনি নিজের অনুভূতি লুকাতে শিখেছেন, তবুও বুকের ভেতরটা যেন হঠাৎ করে কেঁপে উঠল। আপনি কে? ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন তিনি। ওপাশ থেকে হালকা হাসির শব্দ শোনা গেল। সেটা জানার দরকার নেই, দরকার শুধু এটুকু জানা যে আপনার মেয়ে বেঁচে আছে, আর তাকে বাঁচিয়ে রাখতে চাইলে আমাদের কথা শুনবেন। মিরাজ হোসেন চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইলেন। আলিশা কোথায়? এত তাড়া কিসের অফিসার? ঠিকানা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছে যাবেন। এরপর কণ্ঠস্বরটা আরও ঠান্ডা হয়ে উঠল। আর একটা কথা, কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। পুলিশ ট্র্যাকিং ব্যাকআপ কিছুই না। আমাদের লোকজন আপনার উপর নজর রাখছে। আপনি কখন শ্বাস নিচ্ছেন, কখন চোখের পলক ফেলছেন, সব খবর আমাদের কাছে আছে। মিরাজ হোসেনের মুঠো ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। ওপাশ থেকে শেষবারের মতো ভেসে এলো সেই শীতল কণ্ঠস্বর। যদি সামান্য বাড়াবাড়ি করেন তাহলে আপনার মেয়েকে এমনভাবে টুকরো টুকরো করব যে সেগুলো গুনে শেষ করতে পারবেন না। কলটি কেটে গেল। ঘরের ভেতর নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। মিরাজ হোসেন স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার হাতে ধরা ফোনের স্ক্রিন ধীরে ধীরে নিভে গেল। বাইরে এখনো হাসির শব্দ ভেসে আসছে। অতিথিরা গল্প করছে। কেউ জানেও না যে এই বাড়ির আনন্দের আকাশে ইতিমধ্যেই জমে উঠেছে এক ভয়ঙ্কর কালো মেঘ। কিন্তু মিরাজ হোসেন জানেন এটা কোনো সাধারণ অপহরণ নয়, এটা কোনো মুক্তিপণের খেলা নয়। ফোনের ওপাশের লোকটার কণ্ঠে ছিল ব্যক্তিগত বিদ্বেষ, বহু বছরের জমে থাকা ঘৃণা। আর তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, কথাগুলো শোনার পর তার মনের গভীরে বহু বছর ধরে চাপা পড়ে থাকা একটি পুরনো স্মৃতি ধীরে ধীরে জেগে উঠতে শুরু করেছে। একটি নাম, একটি মুখ, এবং এমন একটি অতীত যেটাকে তিনি ভেবেছিলেন চিরতরে মাটি চাপা দিয়ে এসেছেন। ফোন কেটে যেতেই নীল চেয়ার ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, কি বলল ওই অফিসার? আরেকবার ভাবো ক্রুশ, ওই অফিসার যদি পুলিশ নিয়ে চলে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। ক্রিস অস্থিরভাবে মাথা নাড়ল। কিছু হবে না, আমি ভালোভাবে খোঁজখবর নিয়ে এগিয়েছি। ওর মেয়ে, ওর চোখের মনে, মেয়ের জীবনে ঝুঁকি নিয়ে সে কোনো পদক্ষেপ নেবে না। আর একটা কথা, বারবার ক্রুশ ক্রুশ করে ডাকিস না। রুহির সামনে যদি ভুল করে মুখ ফসকে বেরিয়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। নীল সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। সরি, ছোটবেলার অভ্যাস তো, তাই মাঝে মাঝে বেরিয়ে যায়। ঠিক তখনই পাশের ঘর থেকে কিছু একটা পড়ে যাওয়ার বিকট শব্দ ভেসে এলো। দুজনে চমকে উঠল। ক্রিস ভ্রুকুচকে নীলের দিকে তাকালো। মেয়েটাকে কিভাবে বেঁধে রেখেছিস? নীল বিব্রত মুখে বলে, আর বলিস না, ভীষণ চঞ্চল মেয়ে, একদম শান্ত হয়ে বসে থাকতে চায় না। অনেক কষ্টে বেঁধে রেখেছিলাম, মনে হয় আবার কোনো কাণ্ড করেছে। তুই গিয়ে দেখ, আমি দরজার কাছে আছি। ক্রিস অনিচ্ছা সত্ত্বেও ঘরের ভেতর এগিয়ে গেল। ঘরটি প্রায় ফাঁকা। একটি মাত্র চেয়ার আর কিছু পুরনো আসবাবপত্র ছাড়া তেমন কিছু নেই। মেঝের ওপর চেয়ার সহ উল্টে পড়ে আছে আলিশা। তবু মেয়েটা থেমে নেই। একবার এদিকে একবার ওদিকে নড়ে চড়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। ক্রিস বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারপর এগিয়ে গিয়ে চেয়ারটা সোজা করে আলিশাকে ঠিকভাবে বসিয়ে দেয়। শীতল কণ্ঠে বলে, একটু শান্ত হয়ে বসে থাকুন, আপনার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। যা আছে সব আপনার বাবার সঙ্গে, তাই অযথা ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু ক্রিসের কথায় আলিশার যেন কোনো ভ্রুক্ষেপই নেই। সে বিস্মিত চোখে শুধু ক্রিসের দিকে তাকিয়ে রইল। এলোমেলো চুল, কালো রঙের খোলা শার্ট, গম্ভীর মুখভঙ্গি, অদ্ভুত এক ব্যক্তিত্ব রয়েছে মানুষটার মধ্যে। আলিশা যেন চোখই সরাতে পারছে না। কিছুক্ষণ পর সে আস্তে করে ফিসফিসিয়ে বলে, কিডন্যাপার যদি এমন সুদর্শন হয় তাহলে আমি রোজ কিডন্যাপ হতে রাজি আছি। কথাটা শুনে ক্রিস থমকে গেল। তার চোখের দৃষ্টি মুহূর্তে বদলে গেল। মেজাজ বিগড়ে গেল। ব্যক্তিগত তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ে তাকে এভাবে প্রশংসা করছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে। বিষয়টা যেন তার মস্তিষ্কে ধাক্কা মারল। চোয়াল শক্ত হয়ে উঠল। পরের মুহূর্তেই সপাটে একটা চড় পড়ল আলিশার গালে। মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলে আলিশা।
ক্রিস দাঁতে দাঁত চেপে বলে, শালি আমার প্রশংসা মারাই। ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে একটি ছোট কুকুরছানাকে খাবার খাওয়াচ্ছিল আয়েশা। তার পাশে দাঁড়িয়েছিল রুহি। কুকুরছানাটা ক্ষুধার্ত ছিল বোধহয়। খাবার দেখে লেজ নেড়ে নেড়ে খেতে শুরু করলো। সেটা দেখে আয়েশার মুখে হাসি ফুটে উঠল। রুহিও মৃদু হেসে তাকিয়েছিল প্রাণীটার দিকে, কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে গেল কোকোর কথা। সেদিনের ঘটনার পর থেকে কোকোকে আর একবারও দেখেনি সে। মুহূর্তের মধ্যেই তার হাসি মিলিয়ে গেল। কোকো এখন কোথায়? সেদিন তো ক্রিস তাকে নিয়ে গিয়েছিল, তারপর থেকে আর কখনো কুকুরটাকে দেখা মেলেনি। রুহি ভ্রুকুচকে ভাবতে লাগলো, ক্রিসকে তো একবারও কোকোকে খুঁজতে দেখেনি সে, এমনকি কোকোর কথা বলতেও শোনেনি। তাহলে কি মানুষটা কুকুরকে কোথাও দিয়ে এসেছে? ভাবনাগুলো মাথায় আসতেই অকারণেই মনটা খারাপ হয়ে গেল তার। কোকোকে সে খুব বেশি দিন চেনে না, তবু ছোট প্রাণীটার প্রতি এক ধরনের মায়া জন্মে গিয়েছিল। আয়েশা কুকুর ছানাটার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, দেখো না কি সুন্দর। রুহি হালকা হাসলো ঠিকই, কিন্তু তার মন তখন অন্য কোথাও। চোখের সামনে কুকুর ছানাটাকে দেখলেও বারবার কোকোর মুখটাই ভেসে উঠছে। না, আজ ক্রিস বাড়িতে ফিরলেই সে জিজ্ঞেস করবে কোকো কোথায়। কুকুরটা তো ক্রিসের খুব প্রিয় ছিল, তাহলে এতদিন সে কোকোর কোনো খোঁজই নিল না কেন? প্রশ্নটা মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো।